হাজ্জাজ যে মাত্র জিতবে, আরো শক্তিশালী আমরা করতে পারবো। তারেক রহমান যে প্ল্যান নিয়ে নেমেছে আমাদের জীবন আর উন্নতি করার জন্য, দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য, সেই প্ল্যানকে বাস্তবায়ন করার জন্য ববি হাজ্জাজের মতো একটা সহকর্মী ওনার অত্যন্ত দরকার এবং জরুরি। তাই আমি আজকে সকলকে অনুরোধ করছি যে 12 তারিখ সকালে আমরা নিজ নিজ দায়িত্বে নিজেরাও যাব, অন্যদিকে সহযোগিতা করব, ধানের শীষ মার্কায় ববি হাজ্জাজকে ভোট দিয়ে জয়যুক্ত করে আনতে। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, এখন আপনাদের উদ্দেশ্যে বক্তব্য নিয়ে আসছেন আমাদের এই ঢাকা 13 আসনের নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম উপদেষ্টা, চেয়ারম্যানের উপদেষ্টা, অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আতাউর রহমান ঢালী। জনাব আতাউর রহমান ঢালী এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন। সম্মানিত কর্মযন্ত্রকে সামনে রেখে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমি মহান কর্মযন্ত্র বলবো এই কারণে, এই 17টি বছর আমরা ভোটের এবং ভাতের জন্য লড়াই করেছি। সেই লড়াইয়ে জনতা জয় লাভ করেছে। সেই জয়কে চূড়ান্ত পর্যায়ে যদি নিয়ে যেতে হয়, তাহলে আজকে আমাদের ধানের শীষে ধানের শীষ ছাড়া কোনো বিকল্প নাই। আজকে তারেক রহমান শুধু বাংলাদেশের নেতা নন, ওনার বাংলাদেশের হৃদয় ছাড়িয়ে উনি দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষের মনের নেতায় মনোনীত হয়েছে। আজকে যে দিকে যে সূর্য উদিত হয়েছে, সেই সূর্য বঙ্গোপসাগর থেকে ভারত মহাসাগর, ভারত মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগর থেকে আটলান্টিক মহাসাগরে আজকে সেই উদীয়মান সূর্যকে 2 হাত দিয়ে আলিঙ্গন করছে, বলছে আসুন বিশ্ব রাজনীতিতে আপনার প্রয়োজন। পৃথিবীর ক্ষুধা, দারিদ্র, অর্থনীতির নেতা জনাব তারেক রহমানের দিকে আমরা এমন একটি নেতা পেয়েছি, যে নেতা এই দেশ, এই জাতি, এই জনগণকে একটি নতুন দিশা দিয়েছে। বন্ধুরা আমার, আপনারা জানেন একটি দল জনাব বিএনপি এবং তারেক রহমানের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে, অথচ তাদের অতীত রেকর্ড 47 সালে তারা পাকিস্তান চায়নি, 48 সালে তারা পাকিস্তানে গণহত্যা চালিয়েছিল আহমদিয়াদের উপরে, তারা 71-এর মুক্তিযুদ্ধ মেনে নেয়নি, তারা 71-এ গণহত্যায় অংশগ্রহণ করেছিল। তাদের 2 জন মন্ত্রী আব্বাস আলী খান, ইউসুফ আলী খান, মাওলানা ইউসুফ আলী, এই 2 জন ছিলেন, আপনারা জানেন, ইয়া মন্ত্রিসভার সর্বশেষ। এরা গণহত্যার দায় এড়াতে পারেন না। মুজাহিদুল ইসলাম ছিলেন আল বদরের প্রতিষ্ঠাতা, এবং বলা হয়েছিল আল বদর একটি আধা সামরিক বাহিনী, এটা কোনো ছাত্র সংগঠন ছিল না যে আধা সামরিক বাহিনী এদেশে গণহত্যা চালিয়েছিল। কাজেই এই গণহত্যার দায় থেকে তারা মুক্তি পাবে না। তারা, আপনারা দেখেছেন মাওলানা বাবুর নগরী
ওনাকে আমি ধন্যবাদ জানাই, ওনার প্রতি কৃতজ্ঞতা জানাই যে আমার দেশের মুসলমানদেরকে উনি সঠিক দিক দিয়েছিলেন। এর পূর্বে আপনারা জানেন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন, নীল নদের পানি যেমন নীল নয়, জামাত ইসলামের ইসলামও তেমনি ইসলাম নয়। কাজে এই একটি দল বিরুদ্ধে রুখে দাঁড়ান। যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশকে আফগানিস্তান, ইরাক, সিরিয়া এবং পাকিস্তানের মতো ব্যর্থ রাষ্ট্রে পরিণত করবে। আপনারা কি চান বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র হোক? আপনারা দুই হাত তুলে বলুন, আমরা তারেক রহমানের বাংলাদেশ চাই, আমরা জিয়াউর রহমানের বাংলাদেশ চাই, আমরা বেগম খালেদা জিয়ার বাংলাদেশ চাই। আমি জনাব মামুনুল হক সাহেব আমাদের একজন প্রতিদ্বন্দ্বী, আমি তার সম্পর্কে বেশি কিছু বলতে চাই না। উনি ওনার মতো আলেম, উনি বলেছেন ওনাদের দিকে তাকাইলে নাকি চোখ খুলে নিয়ে যাবেন। মামুনুল হক সাহেব, আপনার অতীত রেকর্ড নিয়ে কথা বলতে চাই না। যদি বাড়াবাড়ি করেন সমস্ত ভিডিও প্রকাশ করে দেব, আপনার সমস্ত কুকীর্তি সাবধান হয়ে যান। বিএনপি কে দিয়ে কথা বললে আগে গুলি করে নেবেন। আপনার 20 কোটি টাকার অর্থ কোথেকে আসলো? আপনি কোর্টে দাঁড়িয়ে বলছিলেন আপনার 2টা বউ, হলফনামায় বলছেন আপনার 1টা বউ। আরেকটাকে সাবধান হয়ে যান। 6 জন কর্মীর লাশ রেখে আপনি গেছেন রিসোর্টে আনন্দ ফুর্তি করতে, আপনি আবার জনগণের নেতা হবেন? বন্ধুরা আমার, আপনারা এই সমস্ত ধর্ম ব্যবসায়ীদের থেকে সাবধান হন। এই ধর্ম ব্যবসায়ীরা বাংলাদেশকে পিছনের দিকে নিয়ে যেতে চায়। আর জনাব তারেক রহমান আসছে নতুনত্ব নিয়ে, একটি পরিকল্পনা নিয়ে, একটি স্বপ্ন নিয়ে, যে স্বপ্ন বাংলাদেশকে 34 সালের ভিতরে আরেকটা সিঙ্গাপুরে রূপান্তরিত করবে। আসুন, আমাদের যে এখানে প্রার্থী জনাব কবি হাজ্জাজ, তার সম্পর্কে দু একটি কথা না বললেই হয়। কবি হাজ্জাজ অত্যন্ত একজন সুপুরুষ, অত্যন্ত একজন ভদ্রলোক, অত্যন্ত বিনয়ী একজন লোক। অক্সফোর্ড, অস্টিন বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় থেকে উনি লেখাপড়া করেছেন, ডিগ্রি দিয়েছেন। এটা আমাদের সৌভাগ্য। এই মোহাম্মদপুরে এই 54 বছরে এত ডিগ্রিধারী, এত সুশিক্ষিত কোন ক্যান্ডিডেট আসে নাই। তার কোন ট্র্যাক রেকর্ড দেখেন, তার 10 টাকা অপ্রুভ করা, কিন্তু কারো বিরুদ্ধে একটি শব্দ পর্যন্ত, অশালীন শব্দ সে উচ্চারণ করে না। কবি হাজ্জাজ অত্যন্ত বিনয়ী, কিন্তু আপনারা শুনিয়ে রাখুন, উনি আত্মমর্যাদায় অত্যন্ত বলিয়ান একজন মানুষ। আপনারা কি 12 তারিখে কবি হাজ্জাজকে ভোট দেবেন? ধানের সিংহ 2 হাত তোলেন। ইনশাল্লাহ আপনারা 12 তারিখে সকল ভোটারদেরকে নিয়ে যাবেন। আর আমি বলে দেই, 12 তারিখে এই ষড়যন্ত্রকারীরা অনেক ষড়যন্ত্র করবে। ভোট দিয়ে ভোট কেন্দ্র পাহারা দিয়ে আসবেন। বলে দেই, জামাত হুঁশিয়ার হয়ে যাও। যদি কোন ধরনের অপকর্ম নির্বাচনের দিন করো, তাহলে বাংলাদেশে রক্তের গঙ্গা বয়ে যাবে। এই কথা বলে আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। সম্মানিত সুধী, এতক্ষণ আপনারা আমাদের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টার বক্তব্য শুনলেন। আমাদের আজকের প্রধান অতিথি অল্প কিছুক্ষণের মধ্যেই স্টেজে হাজির হবেন। সংগ্রামী জনতা,
আপনারা একটু ধৈর্য ধরুন, অল্প কিছুক্ষণের মধ্যেই প্রধান অতিথি হাজির হবেন এবং আমাদের উদ্দেশ্যে, আপনাদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখবেন। আমাদের ইতিপূর্বে বক্তা বলে গেছেন ববি হত্যার সম্পর্কে। আপনারা ইতিমধ্যেই তাকে মাপকাঠিতে মেপে ফেলেছেন। এই ঢাকা 13 আসনের জনগণ ববি হাজ্জাজকে নিজেদের বুকে তুলে নিয়েছেন। এই ধানের শীষ প্রতীককে আপন করে নিয়েছেন। সংগ্রামী জনতা, এখন সংগ্রামী উপস্থিতি, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান অতিথি হাজির হবেন। আমাদের আশেপাশে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ভাইয়েরা আছেন। আমরা নিবেদন করব আমাদের যাদের কার্ড না আছে, আমরা বিনয়ের সাথে অনুরোধ করছি একটু স্পেস করে দেওয়ার জন্য। আমরা বিনয়ের সাথে অনুরোধ করছি স্পেস করে দেওয়ার জন্য। সংগ্রামী উপস্থিতি, আমাদের প্রধান অতিথি একদম সন্নিকটে, অল্প কিছুক্ষণের মধ্যেই আপনারা তাকে এই স্টেজে দেখতে পাবেন এবং আপনাদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখবেন। এখন পরিচালনায় আমাদের কামরুজ্জামান জুয়েল এখন আপনাদের উদ্দেশ্যে পরিচালনা করবেন। প্রিয় উপস্থিতি, একটু লক্ষ্য করে দেখা যাচ্ছে যে আমাদের কিছু ভাই মাস্ক পরা আছে। দয়া করে মাস্কগুলো খুলে ফেলুন। যাদের মাস্ক পরা আছে, এই যে ভাই আপনি মাস্কটা খুলে ফেলুন। একটু আশেপাশে দেখুন, যাদের মাস্ক আছে কারো মাস্ক থাকবে না, কারো মাস্ক থাকবে না, দয়া করে খুলে ফেলুন। একটু খানা পিনার ব্যবস্থা করা যায় না? না খায় তো টাইট হয়ে গেছি সকাল থেকে। আমাকে ভাইরা তাদের কেউ দেখতেছি না। তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। তারেক রহমানের আগমন মোহাম্মদপুরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আদাবরবাসীর পক্ষ থেকে, শেরে বাংলাবাসীর পক্ষ থেকে, ঢাকা 13-র পক্ষ থেকে তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগত। ফোন ব্যাক করেন, কল ব্যাক করেন। সেট ব্যালেন্স করতে পারবে। এখনো মার্কা আছে, খালেদা জিয়ার মার্কা আছে, শহীদ জিয়ার মার্কা আছে, তারেক রহমানের মার্কা আছে, ববি হাজ্জাজের মার্কা আছে। ও সেই মার্কা আরো জোরে জানিয়ে দাও, বুঝিয়ে দাও। রব উঠেছে, সুর উঠেছে, শিওর শিওর, ওদার শিওর। ইনশাআল্লাহ যাবেই যাবে, জয়ের মালা গলায় পড়বে। মার্কা রাখে কি আসবে জানিয়ে দাও, বুঝিয়ে দাও। তোমার আমার মার্কা 12 তারিখের মার্কা, বাংলাদেশের মার্কা, ববি হাজ্জাজের মার্কা, খালেদা জিয়ার মার্কা, কৃষকের মার্কা, শ্রমিকের মার্কা, ববি হাজ্জাজের মার্কা। 12 তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন। 12 তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন।
তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। তারুণ্যের প্রথম ভোট মা বোনদের বলে যাই, ধানের শীষে ভোট চাই। এলাকাবাসীকে বলে যাই, 12 তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন, উন্নয়নের শপথ নিন, ধানের শীষে ভোট দিন, 12 তারিখ সারাদিন। শেরে বাংলানগর থানা ছাত্রদল লেখাটা নামিয়ে ফেলো, শেরে বাংলানগর ছাত্রদল লেখাটা নামিয়ে ফেলো। যাদের হাতে সবার আগে বাংলাদেশ সেটি নামিয়ে ফেলুন। যাদের মাস্ক আছে দয়া করে খুলে ফেলুন। গেটের পাশে কেউ ভিড় করবেন না। গেটের পাশে অনাকাঙ্ক্ষিত ভাবে মিছিল এবং জনগণের প্রবেশের মুখে বাধা হয়ে দাঁড়াবেন না। যাদের মঞ্চের কার্ড নেই তারা দয়া করে মঞ্চ ত্যাগ করুন। যাদের কার্ড নেই দয়া করে মঞ্চ ত্যাগ করুন। সংগ্রামী উপস্থিতি, আমাদের স্টেজ এখনই খালি করতে হবে। যাদের কার্ড নেই বিনয়ের সাথে অনুরোধ করছি আপনারা মঞ্চটা একটু খালি করুন। আমাদের প্রধান অতিথি এখনই মঞ্চে হাজির হবেন। ভলেন্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা নিজ নিজ দায়িত্ব পালন করুন। ভলেন্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা স্ব স্ব দায়িত্ব পালন করুন। আজকে এই জনসমুদ্রের সুশৃঙ্খলা বজায় রাখুন। আপনারা মনে করবেন প্রত্যেকটি উপস্থিতি মনে করবেন এটা আপনার আজকের নিজের প্রোগ্রাম। কাজেই এই প্রোগ্রামে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় আমরা বিনয়ের সাথে সেটা অনুরোধ করছি। ভলেন্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা স্ব স্ব দায়িত্ব পালন করবেন। আমাদের ভলেন্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা নিজ নিজ দায়িত্ব পালন করবেন। আমাদের প্রধান অতিথি অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের এই স্টেজে হাজির হবেন। মিরপুরের প্রোগ্রাম অনেক আগে শেষ হয়েছে, জনতার চাপের কারণে গাড়ি প্রসিড হতে পারছে না। যেসব সাংবাদিক বন্ধুরা আপনারা ড্রোন উড়াতে চান, আপনারা অনুগ্রহ করে আপনাদের ড্রোন আমাদের যে রেড জোন রয়েছে এই রেড জোন থেকে অন্তত 30 মিটার দূরে আপনারা আপনাদের ড্রোনের অবস্থান নির্ণয় করবেন। কোনো অবস্থাতেই আমাদের রেড জোনের 30 মিটারের মধ্যে আপনাদের ড্রোন প্রবেশ করাবেন না। একই সঙ্গে আপনাদের ড্রোনের আইপি নাম্বার এবং আপনাদের ড্রোনের ছবি অনুগ্রহ করে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। কোনো অবস্থাতেই আপনাদের ড্রোন রেড জোনের মধ্যে প্রবেশ করাবেন না। ধন্যবাদ। সারা বাংলাদেশে কোনো মার্কা আছে? তারেক রহমানের কোনো মার্কা আছে? জিয়া রহমানের কোনো মার্কা আছে? খালেদা জিয়ার কোনো মার্কা আছে? ববি ভাইয়ের কোনো মার্কা আছে? যুবদলের কোনো মার্কা আছে? ছাত্র দলের কোনো মার্কা আছে? স্বেচ্ছাসেবকের কোনো মার্কা আছে? সেই মার্কা এবার যাবে। সবাই বলে সারা বাংলায় যাবে যাবে, মা বলে, বোন বলে, সৈনিক। প্রিয় উপস্থিতি, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের প্রিয় নেতা, সবার আগে বাংলাদেশের প্রবক্তা আমরা দেখতে পেয়েছি যে প্রত্যেকটি দল সর্বোচ্চ দিয়ে নির্বাচনী
প্রতারণা চালাচ্ছে রাজধানীর প্রত্যেকটি আসনে। শাহজামাল বাবু, অ্যাপ্রনে যারা আসো গেটের দায়িত্ব নিতে হবে। আমাদের চেয়ারম্যান স্যার অল্প কিছুর মধ্যে চলে আসবেন। যারা ভলান্টিয়ারের দায়িত্ব আছে অ্যাপ্রন একজনও থাকবে না এখানে। এই আসনটি মূলত এই জাহিদ ভাই দিকে যান, চেয়ারম্যান স্যারকে রিসিভ করেন। শাহজামাল বাবু, রাসেল, শাহাদাত, রানা, গেটে যে চেয়ারম্যান স্যারকে রিসিভ করো। হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এমনকি আমরা জানতে পেরেছি। আমরা কথা বলে সালাউদ্দিন সজীব, শাহজামাল বাবু, অ্যাপ্রনে যারা আছে দায়িত্বে আছে যোগদান করেন। তার এই পথসভায় তার এই পথসভায় বক্তব্যকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীকে দেখতে পাচ্ছি, নেতাকর্মীদের দেখতে পাচ্ছি। তিনি মূলত রাজধানীর বাহিরে দেশের বিভিন্ন জেলায় বেশ কয়েকটি নির্বাচনী জনসভা করেন এবং আজ এবং আগামীকাল রাজধানীর দক্ষিণে 15টি পথসভায় গেটের নিয়ন্ত্রণ, গেটের শৃঙ্খলা রক্ষা করার জন্য তিনি জুম্মন গেটে যাও। 7টায় জাতির উদ্দেশ্যে বা নেতাকর্মী সকলের উদ্দেশ্যে অ্যাপ্রনে যারা আছেন গেটে যান। জুম্মন, শাহাদাত, রয়েল, রাসেল, জাহিদ, লিটন, এই তোমরা কাজ করো, যাও যাও। এই ডক্টর মেহেদি, চেয়ারম্যান স্যারকে আসার রাস্তা সুগম করে দিন দ্রুত। মিন্টু, এখানে কেউ দাঁড়াবে না, রেড জোনে কেউ দাঁড়ানোর জন্য নয়, প্লিজ। শাহলম, সংগ্রামী উপস্থিতি, আপনারা নিজ নিজ দায়িত্ব পালন করুন। আমাদের ভলেন্টিয়ার ভাইরা গেটের সামনে অযথা যাতে কোনো ভিড় না হয়, আমাদের চেয়ারম্যান সাহেবের গাড়ি এবং তিনি যাতে স্বাচ্ছন্দ্যে এই স্টেজে পদার্পণ করতে পারে। আপনারা ভলেন্টিয়ার ভাইদের ডিস্ট্রাকশন করছি, সুন্দর করে খেয়াল করুন যাতে অনাকাঙ্ক্ষিত কোনো ভিড় না হয় স্টেজে, এবং যাতে চেয়ারম্যান সাহেবের ঢোকার পথে কোনো প্রতিবন্ধকতা না হয়। ভলেন্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, এখনই আমাদের চেয়ারম্যান সাহেব স্টেজে হাজির হবেন। আমরা ভলেন্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা নিজ নিজ দায়িত্ব পালন করুন। ভলেন্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা নিজ নিজ দায়িত্ব পালন করুন। শৃঙ্খলা বজায় রাখুন, গেটের সামনে যাতে অনাকাঙ্ক্ষিত কোনো ভিড় না হয় সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখবেন। ভলেন্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা নিজ নিজ দায়িত্ব শৃঙ্খলার সাথে পালন করুন। সংগ্রামী উপস্থিতি, আপনারা দীর্ঘক্ষণ যাবৎ এই যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহ পোষণ করছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রধান অতিথি আমাদের মাঝে হাজির হবেন। আমাদের ভলেন্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা গেটের সামনে শৃঙ্খলা বজায় রাখুন। ঢোকার পথে, অতিথি ঢোকার পথে শৃঙ্খলা বজায় রাখুন। জাহিদ বরল, সজীব আহমেদ রানা, নুরুল ইসলাম বাবু, ওইখানে দায়িত্ব, এখানে না। শুকুর আলমিন, চেয়ারম্যান স্যারকে রিসিভ করে নিয়ে আসবা। রাসেল, রয়েল, শাহজামাল বাবু, শাহাদাত পাটোয়ারি, সাকিব সরোয়ার, ডিডি করো, চেয়ারম্যান স্যারকে রিসিভ করো।
সংগ্রামী উপস্থিতি, আমাদের স্টেজে কেউ আমরা দাঁড়িয়ে থাকবো না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, আমাদের চেয়ারম্যান সাহেব আসার সাথে সাথে আমরা সবাই স্ব স্ব আসনে বসে পড়ব। আমাদের স্টেজে আমরা কেউ দাঁড়িয়ে থাকবো না। আমাদের ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, নেতৃবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা স্টেজে কেউ দাঁড়িয়ে থাকবো না। আমরা নিজ নিজ আসন গ্রহণ করব। আমরা অনতিবিলম্বে আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের স্টেজে হাজির হবেন। আমাদের আজকের এই ঢাকা 13 প্রার্থী, ধানের শীষের প্রার্থী, আপনার আমার সকলের পরিচিত মুখ, যিনি আপনাদের প্রতিটি আনাচে কানাচে গণসংযোগ করেছেন, আপনাদের কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করেছেন, সেই ববি হাজ্জাজের সৌজন্যে আজকের এই প্রোগ্রামে আমাদের চেয়ারম্যান সাহেব মূল্যবান বক্তব্য উপস্থাপন করবেন। আপনারা আমাদের 12 তারিখে এই ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আপনারা সেই ভোটকে পাহারা দিতে হবে। আপনাদের পবিত্র আমানত পাহারা দিতে হবে। আমাদের এই পবিত্র আমানত যাতে অন্য কারো চক্রান্তের কারণে খেয়ানত না হয়। যারা ভেস্টেড টিকিট বিক্রি করতেছে তাদের থেকে সাবধান থাকতে হবে। যারা ভেস্টেড টিকিট বিক্রি করে তাদের থেকে সাবধান থাকতে হবে। প্রিয় উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি, জুলাই আগস্ট আন্দোলনের অন্যতম বীর সিপাহসালার রাকিব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। রাকিব আহমেদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ওই ঢাকা 13 ষোলো মার্কা আছে, ওই মামুনের কোনো মার্কা আছে, ওই ববি হাজ্জাজ ভাইয়ের কোনো মার্কা আছে, ওই দাবিদার ভাইয়ের কোনো মার্কা আছে, তারেক রহমানের কোনো মার্কা আছে, ও সেই মার্কা। আর জোরে জোরে বলো, 12 তারিখ সারাদিন ভোট দিব কিসে, ভোট দিব কিসে, ভোট দিব কিসে? ঢাকা 13 মার্কা, মোহাম্মদপুরের মার্কা, আদাবরের মার্কা, শেরে বাংলার মার্কা, স্বাধীনতার মার্কা, মুক্তিযুদ্ধের মার্কা, শহীদদের মার্কা, উন্নয়নের মার্কা, গরিব দুঃখীর মার্কা। 12 তারিখ সারাদিন, 12 তারিখ সারাদিন, 12 তারিখ সারাদিন ভোট দিব কিসে, ভোট দিব কিসে, ভোট দিব কিসে? যে আসলে উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সাবেক সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক সহযোদ্ধা ভাই মহসিন সিদ্দিকী রনি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের দায়িত্বশীল, মেধাবী, চৌকস, বুদ্ধিদীপ্ত, রাজপথের লড়াকু সৈনিক রবিন খান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সংগ্রামী উপস্থিতি, ইতিমধ্যে আপনারা আমাদের আজকের এই ঢাকা 13 আসনের
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টার বক্তব্য আতাউর রহমান আলী ভাইয়ের বক্তব্য শুনেছেন। আমাদের মাঝে আমাদের যাকে কেন্দ্র করে আজকের এই প্রোগ্রাম, এই ঢাকা 13-র মাটি মানুষের নেতা, গণমানুষের নেতা, আগামীতে যাকে আপনারা এমপি হিসেবে দেখতে চান, সেই গণমানুষের নেতা, ক্লিন ইমেজের নেতৃত্ব জনাব ববি হাজরা সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা করতালি দিয়ে তাকে অভিনন্দন জানাই। আমাদের মাঝে উপস্থিত আছেন জনতার মেয়র, আমি চাই যে যেখানে ক্যামেরাগুলো দাঁড়াইছে আমি আরো ভিতরে যাকে বাউন্ডারির আপনারা ভিতরে ভাই বিপুল ভোটের ব্যবধানে এখানে মেয়র নির্বাচিত করেছিলেন, গেট থেকে সেই জনতার মেয়র, ক্রিয়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র জনাব তাবিদ আওয়াল সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা করতালি দিয়ে তাকে অভিনন্দন জানাই। আগে আমার কথা শোনো যেখানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপি ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব জনাব মোস্তফা জামান। আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপি ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক জনাব হাজি ইউসুফ। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাবেক সহসভাপতি শ্যামলী শাহী মসজিদ কমিটির সম্মানিত সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় জনাব আলহাজ এম এ তাহের আমাদের মাঝে উপস্থিত আছেন। তেহারি পাওয়া যুগ্ম গেলে আহ্বায়ক দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আরে সেটা বলি নাই আমার জন্য আব্দুল সাত্তার পাটোয়ারি উপস্থিত হয়েছেন। আইসো না তুমি আইসো না তারেক রহমানের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। তারেক রহমানের আগমন, ঢাকা 13-র পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ঢাকা 13-র পক্ষ থেকে, মোহাম্মদপুরবাসীর পক্ষ থেকে, আদাবরবাসীর পক্ষ থেকে, শেরেবাংলাবাসীর পক্ষ থেকে তারেক রহমানের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। তারেক রহমানের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। তারেক রহমানের আগমন, এই বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রীর কোন নেতা আছে? নেতা আছে? সেই নেতা তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান। 12 তারিখে জিতার মতো কোনো মার্কা আছে? মোহাম্মদপুরবাসীর প্রিয় কোনো মার্কা আছে? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মার্কা আছে? বেগম খালেদা জিয়ার মার্কা আছে? জনাব তারেক রহমানের মার্কা আছে? ববি হাজ্জাজের মার্কা আছে? ও সেই মার্কা 12 তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন। 12 তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন। 12 তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন। তারেক রহমানের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। শুভেচ্ছা, স্বাগতম। তারেক রহমানের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। তারেক রহমানের আগমন, মোহাম্মদপুরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, আদাবরবাসীর পক্ষ থেকে, শেরেবাংলাবাসীর পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে, যুব দলের পক্ষ থেকে, স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে, ছাত্র দলের পক্ষ থেকে, মহিলা দলের পক্ষ থেকে, ওলামা দলের পক্ষ থেকে, মোহাম্মদপুরবাসীর পক্ষ থেকে তারেক রহমানের আগমন। তারেক রহমান আসছে, মোহাম্মদপুর হাসছে, তারেক রহমান
মোহাম্মদপুর হাসছে। বাংলাদেশে কোনো নেতা আছে? আগামীতে নেতৃত্ব দিবে নেতা আছে? দীর্ঘ 18 বছর আন্দোলন সংগ্রামে আমাদের ঐক্যবদ্ধ করে রেখেছে নেতা আছে? সেই নেতা, সেই নেতা তারেক 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 রহমান রহমান খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছে। তারেক রহমানের আগমন শুভেচ্ছা স্বাগতম। তারেক রহমানের আগমন শুভেচ্ছা স্বাগতম। মোহাম্মদপুরবাসীর পক্ষ থেকে, ঢাকা জেলার পক্ষ থেকে, শেরেবাংলাবাসীর পক্ষ থেকে, আদাবরের পক্ষ থেকে তারেক রহমানের আগমন, নবী ভাইয়ের পক্ষ থেকে তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। তারেক রহমানের আগমন, মোহাম্মদপুরবাসীর পক্ষ থেকে, ববি আজাদের পক্ষ থেকে, আদাবরের পক্ষ থেকে, শেরের বাংলার পক্ষ থেকে প্রিয় উপস্থিতি, আমাদের কাঙ্ক্ষিত জনসভা এখনই শুরু হতে যাচ্ছে। আমাদের এই আজকের এই জনসভায়, নির্বাচনী জনসভায় আমাদের প্রধান অতিথি, আমাদের তারুণ্যের অহংকার, জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, আজকে যার নেতৃত্ব বাংলাদেশ থেকে ছাপিয়ে দক্ষিণ পূর্ব এশিয়া ছাপিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, সেই দক্ষিণ রহমান আমাদের এই সভায় আজকে নির্বাচনী বক্তব্য দেবেন। বন্ধুরা, এখন আপনাদের সামনে এই নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন বিএনপি মনোনীত জনাব তারেক রহমান মনোনীত, ধানের শীষের মনোনীত প্রার্থী, অত্যন্ত ক্লিন ইমেজের, সবচেয়ে উচ্চ শিক্ষিত এই মোহাম্মদপুরের মাটি। আমরা গর্বিত, গত 54 বছরে এ ধরনের শিক্ষিত একজন প্রার্থীকে আমরা পাইনি। আমাদেরকে জনাব তারেক রহমান এই প্রার্থী উপহার দিয়েছেন। উনি অত্যন্ত বিনয়ী, কিন্তু আত্মপ্রত্যয়ে অত্যন্ত বলিয়া। উনি বিনয়ী, কিন্তু মাথা নিচু করবার নয়। আমাদের সেই প্রার্থীকে দিয়েছেন জনাব তারেক রহমান। উনি তারুণ্যের, উনার নেতৃত্ব, এই যে পূর্ব দিকে যে সূর্য উঠেছে, সেই লাল সূর্য বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, বঙ্গোপসাগর মহাসাগর ছাপিয়ে আটলান্টিক মহাসাগরের দ্বার প্রান্তে চলে গেছে। সেখানকার নেতৃত্ব আজ দুহাত বাড়িয়ে আলিঙ্গন করার জন্য দাঁড়িয়ে আছে। আগামী বিশ্বকে নেতৃত্ব দেওয়ার সেই তারেক রহমানের ক্যান্ডিডেট জনাব ববি আজাদ আপনাদের সামনে বক্তব্য দেবেন। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আমি কৃতজ্ঞতা জানাই আমাদের সাথীয় এত সুন্দর করে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। ঢালী ভাই, আপনি শুধু একজন নেতা নন, আপনি ৭১-এর অগ্নি সাক্ষী এবং আজকের প্রজন্মের জন্য সাহসের অনুপ্রেরণা। আপনাকে সম্মান জানাই। আজকের এই সমাবেশে উপস্থিত জুলাই বিপ্লবের শহীদ সৈকতের বাবা ও বোনকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। আমাদের বীর জুলাই যোদ্ধা আহত ভাই, তাকে ধন্যবাদ জানাই। আপনাদের উপস্থিতি আমাদের হৃদয়কে ভারী করে, আবার আমাদের শপথকে শক্ত করে। আমরা আপনাদের সন্তান ভাইয়ের রক্তের ঋণ কখনো ভুলব না, আপনাদের রক্তের ঋণ কখনো ভুলব না। জুলাই বিপ্লবের সকল শহীদ, সকল সৈনিক যারা বুকের রক্ত দিয়ে আমাদের মাথা উঁচু করার সুযোগ করে দিয়েছেন, আমি তাদের সবাইকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আল্লাহ তাদের বীর এবং শহীদ হিসেবে কবুল করুন। এবং আমি আজ স্পষ্ট করে বলছি, যে কোনো মূল্যে আমরা নিশ্চিত করব শহীদদের পরিবার যেন ন্যায় বিচার পায়, সম্মান পায়, নিরাপত্তা পায়। শহীদের পরিবার রাষ্ট্রের বোঝা নয়, রাষ্ট্রের গর্ব। তাদের প্রতি আমাদের দায়, রাষ্ট্রীয় দায়। আর আজকের আয়োজন সম্ভব হয়েছে আমাদের বিএনপির নেতৃবৃন্দ, কর্মী বাহিনী, ত্যাগী নেতা কর্মী, সমর্থক, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের অক্লান্ত পরিশ্রমে আমরা 2 মিনিট আজানের বিরতি দিচ্ছি। সামনে দাঁড়াবেন, নিচে দাঁড়াবেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। আবার শুরু করছি। সকল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহযোগী এবং অঙ্গ সংগঠনের সকল আমাদের নেতৃবৃন্দ, আমাদের সহযোদ্ধাবৃন্দ, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। বাংলাদেশকে গড়তে হলে প্রথমে সহযোদ্ধাদের ঘামকে সম্মান জানাতে হবে। আমি সেই সম্মান জানাই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি সবার আগে কৃতজ্ঞতা জানাতে চাই বিএনপির সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। আমি দৃঢ়ভাবে বলছি, বাংলাদেশকে সুন্দর, নিরাপদ, গণতান্ত্রিক ও কল্যাণমুখী রাষ্ট্রে রূপান্তর করার জন্য যে দিশা দরকার, সেই দিশা জনাব তারেক রহমান আমাদেরকে দিয়েছেন। আমরা তার নেতৃত্বে আর দর্শন অনুসরণ করেই সামনে আগাবো। জনাব তারেক রহমান বলেছেন, রাষ্ট্র পরিচালনার মূলনীতি হবে সবার আগে বাংলাদেশ। এই স্লোগান শুধু একটি বাক্য নয়, এটি আমাদের রাষ্ট্র চিন্তার মেরুদণ্ড। ক্ষমতা নয় মানুষের অধিকার, লুটপাট নয় উৎপাদন, ভয় নয় ন্যায়, বৈষম্য নয় ন্যায্যতা, এটাই আমাদের পথ। গত 6 ফেব্রুয়ারি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপির একটি নির্বাচনী ইশতেহার দিয়েছে, যার মূল বার্তা করব কাজ, করব দেশ, সবার আগে বাংলাদেশ। এই ইশতেহার শুধু স্বপ্ন নয়, দায়বদ্ধ পরিকল্পনা, মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলবে এমন প্রতিশ্রুতি। এই ইশতেহারের কয়েকটা বড় অঙ্গীকার আমি আপনাদের সামনে তুলে ধরছি, কারণ এগুলো শুধু ঢাকা 13 না, পুরো বাংলাদেশের মানুষকে স্বস্তি দেবে। আমাদের অঙ্গীকার খুব পরিষ্কার, রাষ্ট্র মানুষের পাশে দাঁড়াবে, বিশেষ করে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারগুলোর পাশে। তাই আমরা ফ্যামিলি কার্ড চালু করব, প্রতি মাসের সহায়তা ও নিত্যপণ্য স্বস্তি নিশ্চিত করতে। একইভাবে ফার্মার্স কার্ড দেব, কৃষকের ন্যায্য দাম, ভর্তুকি, সহজ কৃষি ঋণ, কৃষি বীমা এবং শক্তিশালী রাষ্ট্রীয় মার্কেটিং ব্যবস্থা, যাতে কৃষক দালালের কাছে জিম্মি না থাকে। রোগী মর্যাদা পাবে। শিক্ষায় আমরা চাই কাঠামোগত সংস্কার, দক্ষতা ও মূল্যবোধ ভিত্তিক শিক্ষা, প্রাইমারিকে সর্বোচ্চ অগ্রাধিকার, শিক্ষক শিক্ষার্থীর প্রযুক্তি সহায়তা এবং শিশুদের জন্য মিড ডে মিল। যুবকদের জন্য থাকবে বাস্তব সুযোগ, টেকনিক্যাল ও ভাষা দক্ষতা, স্টার্টআপ কাজ পায়। খেলাধুলাকে আমরা পেশা বানাবো, জেলা উপজেলায় অবকাঠামো প্রশিক্ষণ বাড়াবো, প্রতিভা যেন হারিয়ে না যায়। পরিবেশ ও জলবায়ু সহনশীলতায় নদী, খাল খনন, পুনর্খনন, বৃক্ষরোপণ এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, এগুলো হবে অগ্রাধিকার। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সব ধর্মের নেতাদের জন্য প্রশিক্ষণ ও সম্মান ভিত্তিক কল্যাণ ব্যবস্থা থাকবে, যাতে বিভাজন নয় ঐক্য গড়ে ওঠে। আর ডিজিটাল অর্থনীতি ও বৈশ্বিক সংযোগে আমরা এগোবো। আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম, ই কমার্স হবে, ই কমার্স হাব এবং মেড ইন বাংলাদেশ রপ্তানি সম্প্রসারণ, যাতে বাংলাদেশ বিশ্ব বাজারে আরো শক্তভাবে দাঁড়াতে পারে। এগুলো কাগজের কথা শুধু নয়, এগুলো মানুষের বাজারের থলে, হাসপাতালের বিছানা, সন্তানের স্কুল, যুবকের চাকরি আর নারীর নিরাপত্তা। এগুলো আমাদের আগামীর প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ জনাব তারেক রহমানের ইশতেহার। ভাই ও বোনেরা, জনাব তারেক রহমান সত্যিকারের ত্যাগ মানে কি, সেটা না জানলে এই নেতৃত্বের মূল্য বোঝা যাবে না। তিনি কি ত্যাগ স্বীকার করেছেন। তিনি বছরের পর বছর মিথ্যা মামলা, রাজনৈতিক প্রতিহিংসা, নির্বাসনের কষ্ট সহ্য করেছেন। পরিবারের উপরে নেমে এসেছে সীমাহীন চাপ। তার মা আমাদের আপসীন নেত্রী এবং এদেশের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়েছেন।
অসুস্থতা নিয়েও সংগ্রাম করেছেন। এই পরিবার বাংলাদেশের গণতন্ত্রের জন্য নিজেদের ব্যক্তিগত শান্তি পুরোপুরি বিসর্জন দিয়েছেন। শুধু শান্তি না, জান মাল সবকিছু বিসর্জন দিয়েছেন। এবং সেই অগ্নি পরীক্ষার মাধ্যমে আজকে আমরা পেয়েছি আমাদের নেতা আগামীর প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। জনাব তারেক রহমান শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরাধিকার বহন করেন। রাষ্ট্রপতি জিয়া ছিলেন সাহসের প্রতীক, যিনি যুদ্ধের ময়দান থেকে রাষ্ট্র পরিচালনায় এসে বাংলাদেশি জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করেছিলেন। সাধারণ মানুষের ভাষা, সাধারণ মানুষের আশা ভরসাকে রাজনীতির কেন্দ্রে এনেছিলেন। আজ জনাব তারেক রহমান সেই একই সাহস, অন্যায়ের সামনে মাথা নত না করার সাহস, সেই ধারায় বহন করছে। আমাদের দায়িত্ব হচ্ছে সেই নেতৃত্বর হাত আরো শক্তিশালী করা। আমি এখন একটু আমার কথায় আসি। আমি ববি হাজ্জাজ, আমি একজন শিক্ষক। আমি রাজনীতিকে দেখেছি ক্লাসরুমের চোখে, যেখানে প্রশ্ন করা শেখাতে হয়, যুক্তি শেখাতে হয়, সত্যের পাশে দাঁড়াতে হয়। আর গত 1.5 দশক ধরে আমি এক কর্তৃত্ববাদী ব্যবস্থার বিরুদ্ধে আপোষহীনভাবে লড়াই করে এসেছি। আমি গুমের শিকার হয়েছি, আমাকে বন্দুকের নলের মুখে দেশ ছাড়া হতে বাধ্য করেছে। আমি দেখেছি রাষ্ট্রযন্ত্রের নির্দয় নির্যাতন, দেখেছি পুলিশের টর্চার, আর দেখেছি দলীয় সশস্ত্র ক্যাডারের পরিকল্পিত হামলা। সবকিছুই দেখেছি, সহ্য করেছি। অনেকে বলেছিল সমঝোতা করো, চুপ করে থাকো, সুবিধা নাও। আমি করিনি, কারণ আমার সামনে একটি শপথ ছিল, সবার আগে বাংলাদেশ, যেই স্বপ্ন জনাব তারেক রহমান আমাদের সকলকে দেখিয়েছেন। আমার কাছে ক্ষমতা নয়, দেশ, পদ নয়, জনতা, ব্যক্তিগত লাভ নয়, জনস্বার্থ। যেই দর্শন আজকে আমাদের সামনের প্রধানমন্ত্রী, আমাদের নেতা জনাব তারেক রহমান ধারণ করেন। ভাই ও বোনেরা, আজ আমি কথা বলছি মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগরের ঢাকা 13 এই আসন নিয়ে, এবং এই আসনের বাস্তবতা নিয়ে, যেটা আমরা প্রতিদিন হারে হারে টের পাই। এলাকার সবচেয়ে বড় সমস্যাগুলো ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাং, নারী নিরাপত্তার সংকট, গ্যাস সংকট, রাস্তা ভাঙা, রাস্তা নেই, বর্জ্য, দুর্গন্ধ, ধুলো ও পরিবেশ দূষণ, সেবা নিতে হয়রানি, আইনি শাসনের অভাব। আমি আজ আপনাদের সামনে আমার 9 দফা স্থানীয় অঙ্গীকার তুলে ধরছি মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগরের বাস্তব সমস্যার সমাধানে। এবং এই 9 দফা অঙ্গীকার তৈরি হয়েছে যে জবাবদিহিতামূলক গণতন্ত্রের স্বপ্ন, আগামীর বাংলাদেশের স্বপ্ন, সবার আগে বাংলাদেশের স্বপ্ন জনাব তারেক রহমান আমাদেরকে দেখিয়েছেন। সেই স্বপ্নের আলোকে আমাদের প্রথম অঙ্গীকার, এলাকায় শান্তি শৃঙ্খলা, নাগরিক সেবা ফিরিয়ে আনবে। চাঁদাবাজি, সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের নীতি জিরো টলারেন্স। এলাকায় থাকবে 24/7 অভিযোগ গ্রহণ ও ফলো আপ সিস্টেম। আর চাঁদাবাজির বিরুদ্ধে আমরা প্রশাসনের সাথে সমন্বয় করে দ্রুত অভিযান নিশ্চিত করব। কারো পরিচয় বড় কথা নয়, আইন শক্তভাবে মানা হবে এখানে। নিরাপত্তা মানে শুধু পুলিশি উপস্থিতি নয়, এটা পরিকল্পনা। তাই আমরা গড়ব কমিউনিটি সেফটি সিস্টেম। পাড়া মহল্লায় স্ট্রিট লাইটিং, বাজার স্টপেজে সিসিটিভি, স্কুলের সামনে নিরাপত্তা ভলেন্টিয়ার টিম। ছিনতাই ডাকাতি রোধে হটস্পট ম্যাপিং করে নিয়মিত টহল হবে, আর জরুরি ঘটনায় দ্রুত রেসপন্স নিশ্চিত করা হবে। কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে সবচাইতে কঠোর। অপরাধীকে ধরে আইনের আওতায় আনবো, একজনকেও ছাড় দেয়া হবে না। কোন ধরনের পৃষ্ঠপোষকতা এই এলাকায় আর চলবে না ইনশাআল্লাহ। কেউ যদি অপরাধ করে তার জন্য থাকবে কঠোর আইনগত ব্যবস্থা। কিন্তু একই সাথে আমরা কিশোরদের ভবিষ্যৎ বাঁচানোর জন্য কাজ করব। যেমন অপরাধীকে ছাড় দিব না, তেমন তরুণরা যেন নতুন ভাবে নিজেদের জীবন তৈরি করতে পারে, সেই ব্যবস্থা ও স্কিল ট্রেনিং থেকে শুরু করে উদ্যোক্তাদের আরো কিভাবে আমরা এনথুজিয়াস্টিক করতে পারি, সেই ব্যবস্থা আমরা করব।
গ্যাস সমস্যা, এটা শুধু ভাগ্যের ব্যাপার না, এটা ব্যবস্থাপনার ব্যর্থতা। আমরা তিতাস ও সংশ্লিষ্ট সংস্থার সাথে নিয়মিত প্রেসার মনিটরিং, লিকেজ রিপেয়ার, অবৈধ সংযোগ বন্ধ আর কোন এলাকায় কখন কাজ হবে তার শিডিউল প্রকাশ করব। এরপর আসে রাস্তাঘাট, ফুটপাত, ড্রেনেজ। আমি আপনাদেরকে আজকে এখানে দাঁড়িয়ে ওয়াদা দিচ্ছি, প্রথম 180 দিনে আমরা প্রধান সড়ক, স্কুল, হাসপাতাল, মার্কেটের রুট সকলগুলো মেরামত করব ইনশাআল্লাহ। ফুটপাত চলাচলযোগ্য করব আর ড্রেনেজ পরিষ্কার করব। এই তিনটা পাবে অগ্রাধিকার। জলাবদ্ধতা কমাতে খাল, ড্রেন নিয়মিত পরিষ্কার হবে, শুধু উৎসবের আগে নয়। পরিচ্ছন্নতা নিয়েও আর ঢিলেমি চলবে না। বর্জ্য ব্যবস্থাপনায় থাকবে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট পয়েন্ট, আলাদা আলাদা সংগ্রহ জায়গা। যেখানে সমস্যা নতুন করে দেখা দেবে সেখানে আমরা দ্রুত ব্যবস্থা নেব। ধুলো আর পরিবেশ নিয়ে আমাদের স্পষ্ট স্লোগান, শ্বাস নেয়ার অধিকার এখন আমাদের বাস্তবায়ন করতে হবে। নির্মাণ কাজে ধুলা নিয়ন্ত্রণ, ভাঙা রাস্তা দ্রুত সংস্কার, নিয়মিত পানি ছিটানো, বৃক্ষরোপণ, এসব বাস্তব পদক্ষেপ আমরা নেব। কারণ পরিবেশ রক্ষার প্রশ্নে আমাদের শিশুদের ফুসফুসে বাঁচিয়ে রাখার প্রশ্ন। আর ব্যবসা বান্ধব এলাকা গড়তে আমরা লাইসেন্স হয়রানি, নিরাপত্তাহীনতা, চাঁদাবাজি এসব বন্ধ করব। কিন্তু সবচেয়ে জরুরি কথা, জবাবদিহি। আমি আপনাদেরকে আজকে আমাদের আগামী প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সামনে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি, আপনারা যদি আগামী 12ই ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেন, তাহলে এই অত্র এলাকার 7টি ওয়ার্ডে, প্রতিটি ওয়ার্ডে প্রতি মাসে একবার ওপেন টাউন হল মিটিং করব, যেখানে সব নির্বাচিত জনপ্রতিনিধি উপস্থিত থাকবেন। জনগণ সরাসরি প্রশ্ন করবেন, অগ্রগতি দেখবেন, অভিযোগ তুলবেন এবং আমরা জনসম্মুখে হিসাব দিতে বাধ্য থাকব। আমাদের রাজনীতি হবে শুনে কাজ করার রাজনীতি, কথার না, কাজের রাজনীতি, ফলাফলের রাজনীতি। ভাই ও বোনেরা, এগুলো স্থায়ী অঙ্গীকার। আর জাতীয়ভাবে আমরা চাই গণতান্ত্রিক শাসন, ভোটের মর্যাদা, জবাবদিহি, আইনের শাসন। আমরা চাই যেন আর কোন নেতা বা নাগরিককে গুম হতে না হয়, যেন আর কোনো মার বুক খালি করে কাটতে না হয়, যেন রাষ্ট্র কারো ব্যক্তিগত সম্পত্তি না হয়। আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে সব শক্তি দিয়ে কাজ করব ইনশাআল্লাহ। নির্বাচনকে অর্থবহ করব, রাষ্ট্রকে জবাবদিহিমূলক করার জন্য, বিচার ব্যবস্থাকে স্বাধীন করার জন্য, প্রশাসনকে দলীয়করণ মুক্ত করার জন্য এবং মানুষের জীবনে সত্যিকার স্বস্তি আনার জন্য। আর শুনুন, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, কিছু মিডিয়া আজ নানা প্রোপাগ্যান্ডা ছড়াতে ব্যস্ত। উদ্দেশ্য একটাই, মানুষকে বিভক্ত করা, ভয় দেখানো, গণতান্ত্রিক শক্তিকে দুর্বল করতে চেষ্টা করা। আমি আপনাদের বলে দিচ্ছি, প্রোপাগ্যান্ডা ক্ষণস্থায়ী, জনগণের শক্তি স্থায়ী। আমরা গালি দিয়ে উত্তর দেব না, অপমান দিয়ে উত্তর দেব না, আমরা উত্তর দেব কাজ দিয়ে, চরিত্র দিয়ে, আর সবার আগে সত্য দিয়ে। এবং একই সাথে আমাদের দেশকে রক্ষা করতে হবে চরমপন্থা এবং উগ্রতার রাজনীতি থেকে, যেখানে ভিন্ন মত মানে শত্রু হিসেবে ধরা হয়, যেখানে নারীকে নিয়ন্ত্রণ, সংস্কৃতিকে দমন আর গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা করা হয়। বাংলাদেশ কারো একচেটিয়া দেশ না, বাংলাদেশ আমাদের সবার। গণতান্ত্রিক নীতি জিতবে, জিততেই হবে, এবং এটার নেতৃত্ব দেবেন আমাদের নেতা জনাব তারেক রহমান। বন্ধুগণ, আজ আমি আবারও কৃতজ্ঞতা জানাই জনাব তারেক রহমানকে। তিনি আমাদের সামনে একটি পরিকল্পিত স্বপ্ন রেখেছেন, আমরা সেই স্বপ্নের সৈনিক। এখন সিদ্ধান্ত আপনাদের হাতে। আপনি কি এমন বাংলাদেশ চান যেখানে ভোটের দাম আছে? আপনি কি এমন এলাকা চান যেখানে সন্ধ্যায় বের হতে ভয় লাগবে না? আপনি কি চান আপনাদের সন্তানের স্কুল ভালো হোক, হাসপাতাল সেবা দিক, চাকরি হোক, বাজারে স্বস্তি আসুক? তাহলে আসুন আমরা একসাথে সকলে শপথ করি, সবার
আগে বাংলাদেশ। চলুন একসাথে বলি, সবাই বলি, সবার আগে বাংলাদেশ। শেষ করার আগে আবারও আমাদের জুলাইয়ের গণঅভ্যুত্থানের বীর সৈনিকদের এবং শহীদ সৈকতের পরিবার সহ জুলাই বিপ্লবের সকল শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানাই। আমরা আপনাদের ন্যায় বিচার নিশ্চিত করব ইনশাআল্লাহ। এবং এখন আপনাদের সামনে আমার শেষ আহ্বান, দিন বদলের এখনই সময়। আর মনে রাখবেন, যদি দিন বদলাতে হয় তাহলে একটা স্লোগান আজকে আমার সাথে ধরতে হবে, 12 তারিখ সারা দিন, 12 তারিখ সারা দিন। ধন্যবাদ ভাই ও বোনেরা। আমার বক্তব্য শেষ করার আগে আবারও শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই আমাদের নেতা বিএনপি সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। তার দূরদৃষ্টি, সাহস ও ত্যাগী আজকের এই গণতান্ত্রিক অভিযাত্রার সবচেয়ে বড় ভরসা। মাঠের এলাকাবাসী আমার কাছে মাঠের উন্নয়নের দাবি জানিয়েছে। আমি আপনাদের বলছি, আপনারা যদি আপনার সন্তান হিসাবে আমাকে আগামী 12ই ফেব্রুয়ারিতে নির্বাচিত করে নিয়ে আসেন, এমন কোন উন্নয়নের চিত্র নাই যেটা আপনারা চাইবেন আর আমি করব না ইনশাআল্লাহ। আবারও বলছি, আমাদের নেতা জনাব তারেক রহমান, তার দূরদৃষ্টি, সাহস ও ত্যাগী আজকে এই গণতান্ত্রিক অভিযাত্রার সবচেয়ে বড় ভরসা। দেশকে নতুন ভাবে গড়ার যে সুস্পষ্ট রূপরেখা তিনি দিয়েছেন, আমরা সবাই সেই পথেই এগোতে প্রতিজ্ঞাবদ্ধ। এখন আপনাদের ভালোবাসা ও করতালির মাধ্যমে আমি বিনীতভাবে আমন্ত্রণ জানাচ্ছি জনাব তারেক রহমানকে, তিনি যেন আমাদের উদ্দেশ্যে তার মূল্যবান দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, উপস্থিত ধানের শীষের প্রার্থী ববি হাজ্জাদ, উপস্থিত এলাকার মুরব্বীবাসী, প্রিয় ভাই বোনেরা, উপস্থিত মা বোনেরা এবং আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? এখন ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। এখন প্রিয় এলাকাবাসী, আজকে আমরা এখানে সকলে একত্রিত হয়েছি এই যে 12 তারিখে যে নির্বাচন, এই নির্বাচন উপলক্ষে এই জনসভা আজ, সেজন্যই আমরা আজ এখানে একত্রিত হয়েছি। এই যে নির্বাচন, এই নির্বাচন অর্থাৎ কি? এই নির্বাচন হচ্ছে আপনার যে রাজনৈতিক অধিকার, সেই অধিকার আপনি আপনার মতন করে আপনি প্রয়োগ করবেন, অর্থাৎ আপনার রাজনৈতিক অধিকার আপনি প্রয়োগ করবেন। কিন্তু গত 16 বছর ধরে এই অধিকার বাংলাদেশের মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। গত 16 বছর ধরে দেশে তথাকথিত কয়েকটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, কিন্তু আপনারা কি সেই নির্বাচনে ভোট দিতে পেরেছিলেন? পারেননি আপনারা। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে সামনে যে নির্বাচন হবে, আপনারা কি মনে করেন আপনারা ভোট দিতে পারবেন? পারবেন ইনশাআল্লাহ। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে আপনি আগামী নির্বাচনে যে ভোট দিতে পারবেন, এই যে আপনার যে রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে পারবেন, এই যে এখন যে আপনার মনে যেটা হয়, যেই কথাটা আসে সেই কথাটা যে নির্ভয় আপনি বলতে পারেন, এই যে এই সুযোগটা যে বাংলাদেশের মানুষের সামনে এসছে, বাংলাদেশের প্রত্যেকটি ভোটার, প্রত্যেকটি নাগরিকের সামনে এসছে, এই সুযোগটা তৈরি করার জন্য কিন্তু বহু মানুষ গত 16 বছরে প্রাণ দিয়েছে। বহু মানুষ গত 16 বছরে গুম খুন হত্যার শিকার হয়েছে। বহু মানুষ গত 16 বছরে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। বিশেষ করে যে স্বৈরাচার পালিয়ে গিয়েছে জনগণের গণ অভ্যুত্থানে, সেই 2024 সালের জুলাই আগস্ট মাসে সেই স্বৈরাচার ক্ষমতা ধরে রাখার জন্য 1400 মানুষকে হত্যা করেছে, 20,000-এর মতন মানুষকে তারা বিভিন্নভাবে আহত করেছে, হাজারের উপরে মানুষ অন্ধত্ব বরণ করেছে। এবং আজ
আমাদের এখানে সেই সামনে জুলাই শহীদদের পরিবার, জুলাই আহত যোদ্ধারা আমাদের সামনে বসে আছে। এই যে প্রিয় ভাই বোনেরা, এই যে মানুষগুলো গত 16 বছরে জুলাই আন্দোলন ধরে গত 16 বছরে হাজারো হাজারে মানুষ নিজের জীবন উৎসর্গ করেছে, বহু মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। এই যে তাদের আত্মত্যাগ, এই আত্মত্যাগ তো আমরা বৃথা যেতে দিতে পারি না। পারি কি? আমরা বৃথা যেতে দিতে পারি না। তারা আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে এনে দিয়েছে। প্রিয় ভাই বোনেরা, 1971 সালে বাংলাদেশের মানুষ জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল। সেই যুদ্ধের মাধ্যমে আমরা আমাদের এই দেশকে স্বাধীন করেছি। 2024 সালের জুলাই যোদ্ধারা তারা নিজের জীবন উৎসর্গ করে, নিজের সবকিছু বিসর্জন দিয়ে সেই স্বাধীনতাকে তারা রক্ষা করেছে। এখন প্রিয় ভাই বোনেরা, 12 তারিখে নির্বাচন। এই নির্বাচনে মানুষ তার রাজনৈতিক অধিকার প্রয়োগ করবে, কিন্তু শুধু রাজনৈতিক অধিকার প্রয়োগ করলে আজকে চলবে না। আমরা বিগত 16 বছর কি দেখেছি? বিগত 16 বছর দেখেছি যে দেশের মধ্যে কতগুলো মেগা প্রজেক্টের মাধ্যমে মেগা দুর্নীতি করা হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি, এলাকার উন্নয়ন হয়নি, এলাকার ভাগ্যের পরিবর্তন হয়নি। যদি এলাকার ভাগ্যের পরিবর্তন হতো, যদি এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন হতো, যদি এলাকার উন্নয়ন হতো, তাহলে আজকে এই যে ধানের শীষের প্রার্থী ববি হাজরা তার বক্তব্যে যেই কথাগুলো বলেছে, এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে যেই কথাগুলো বলেছে, সেই সমস্যাগুলো তো থাকার কথা ছিল না। ছিল, সেই সমস্যাগুলো আছে বলেই প্রমাণিত হয় যে গত 16 বছর এই দেশে শুধু ঢাকা 13 নয়, বাংলাদেশের কোনো অঞ্চলেই কোনো কাজ হয়নি। শুধু কি কাজ হয়েছে? মেগা প্রজেক্ট হয়েছে। কোথায় কোথায় দুর্নীতি করা যায় সেভাবে প্রজেক্ট গ্রহণ করা হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আজকের এই নির্বাচনী জনসভা এবং 12 তারিখে যে নির্বাচন, সেই নির্বাচনে আমাদেরকে অর্থবহ করতে হবে। যে মানুষগুলো তাদের জীবন উৎসর্গ করে আজ এই পরিস্থিতি তৈরি করেছে, বাংলাদেশের মানুষকে এই সুযোগ তৈরি করে দিয়েছে, এই সুযোগ আমাদেরকে কাজে লাগাতে হবে। এবং কি সেটা হচ্ছে আমাদেরকে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের রাজনীতি শুরু করতে হবে। কি কাজ সেটা? এই দেশকে পুনর্গঠনের কাজ শুরু করতে হবে। এই দেশের ভাগ্য, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের কাজ শুরু করতে হবে। এখন প্রিয় ভাই বোনেরা, আমরা একটি রাজনৈতিক দল, আমাদের দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের মানুষ যাকে বিএনপি হিসাবে চেনে। প্রিয় ভাই বোনেরা, আমাদের দলের মার্কা কি? ধানের শীষ। এই ধানের শীষ বাংলাদেশের মানুষের জন্য কতগুলো পরিকল্পনা গ্রহণ করেছে যে আগামী দিন এই 12 তারিখে আপনারা ধানের শীষকে জয়যুক্ত করলে পরে ইনশাল্লাহ আল্লাহর রহমতে 13 তারিখে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে পরে এই ধানের শীষ এই দেশের মানুষের ভাগ্যের কিছু পরিবর্তনের জন্য কতগুলো পরিকল্পনা গ্রহণ করেছে। একটি রাজনৈতিক দল হিসাবে, একটি নির্বাচনী জনসভা হিসাবে আজ আমি হয়তো এখানে দাঁড়িয়ে আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে অনেক কথা আপনাদের সামনে বলতে পারতাম, কিন্তু আমি যদি তাদের গীবত গাই, তাদের সম্পর্কে যদি কথা বলি, আপনাদের কি তাতে কোনো উপকার হবে? মানুষের কোনো উপকার হবে না, এলাকার মানুষের কোনো উপকার হবে না, দেশের মানুষের কোনো উপকার হবে না। আজ দরকার কর্মসূচি দেশের জন্য, আজ দরকার কর্মসূচি মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, আজ দরকার পরিকল্পনা দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, আজ দরকার পরিকল্পনা দেশের ভাগ্যের পরিবর্তনের জন্য। প্রিয় ভাই বোনেরা, এই মুহূর্তে বাংলাদেশে একমাত্র বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যারা এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য অনেকগুলো পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। যেই পরিকল্পনাগুলো ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব আপনারা যদি ধানের শীষকে বিজয় করেন, আপনারা যদি ধানের শীষকে জয়যুক্ত করেন, বিএনপি আল্লাহর রহমতে সরকার গঠন করলে আমরা এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করব। আমরা সেই কাজগুলো করতে চাই যে কাজগুলো মানুষের পক্ষে করা সম্ভব। আমরা এমন কোনো কাজ করতে চাই না, এমন কোনো কাজের প্রতিশ্রুতি আমরা দিতে চাই না যা মানুষের পক্ষে সম্ভব নয়। সেজন্যই প্রিয় ভাই বোনেরা, এই যে এই বাংলাদেশ,
যে বাংলাদেশের জনসংখ্যা প্রায় 20 কোটি, এই 20 কোটি জনসংখ্যার অর্ধেক হচ্ছে আজ নারী। আমরা যদি এই মা বোনদেরকে দেশের ভাগ্যের পরিবর্তনের উন্নয়নের রাজনীতির সাথে যদি সম্পৃক্ত না করি, তাহলে কোনোভাবেই দেশের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, এই দেশের নারীদেরকে শিক্ষিত করার জন্য উনি মেয়েদের শিক্ষা ব্যবস্থা প্রথম ক্লাস থেকে ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 12 পর্যন্ত উনি বিনামূল্যের ব্যবস্থা করেছিলেন। সেই বোনেরা, সেই মেয়েরা আজ শিক্ষিত হয়েছে। আজ আমরা আমাদের দেশের নারীরা ছেলেদের মতন সমান সমান হারে শিক্ষিত। কিন্তু শুধু শিক্ষিত হলে চলবে না। আগামী গত বিএনপি সরকার দেশের নারীদেরকে শিক্ষিত করেছে। আমরা সিদ্ধান্ত করেছি ইনশাআল্লাহ আগামীতে বিএনপি সরকার গঠন করলে এই মা বোনদেরকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই, এবং সে কারণেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে বাংলাদেশে আগামীতে বিএনপি সরকার গঠন করলে পরে আমরা ধীরে ধীরে প্রত্যেকটি খেটে খাওয়া মানুষের কাছে, প্রত্যেকটি খেটে খাওয়া গৃহিণী, পরিবারের গৃহিণীর কাছে, মায়ের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রত্যেকটি পরিবার প্রতি মাসে সরকারের পক্ষ থেকে একটি সহযোগিতা পাবে, এবং ধীরে ধীরে এই সহযোগিতার মাধ্যমে সেই পরিবারটি আস্তে আস্তে স্বাবলম্বী হবে। একটি একটি করে পরিবার স্বাবলম্বী হবে। আস্তে আস্তে শত পরিবার, হাজার পরিবার, লক্ষ পরিবার, কোটি পরিবার ইনশাআল্লাহ একদিন স্বাবলম্বী হয়ে উঠে দাঁড়াবে। পরিবার যখন স্বাবলম্বী হবে, গ্রাম স্বাবলম্বী হবে, উপজেলা স্বাবলম্বী হবে, জেলা স্বাবলম্বী হবে, বিভাগ স্বাবলম্বী হবে, এবং পরিশেষে বাংলাদেশ স্বাবলম্বী হয়ে উঠবে। প্রিয় ভাই বোনেরা, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, পরিকল্পনা গ্রহণ করেছি। আজ আমরা এই বাংলাদেশ কৃষি প্রধান একটি দেশ। এই দেশের কোটি কোটি মানুষ কৃষি পেশার সাথে জড়িত। আজ এই জনসভায় আপনারা যারা উপস্থিত আছেন, আপনাদেরও বহু আত্মীয় স্বজন, পরিবার পরিজন আছে যারা গ্রাম দেশে বাস করেন, যারা কৃষির সাথে সম্পর্কিত আছেন না? বহু এখানে উপস্থিত প্রায় প্রত্যেকটি মানুষ। সেই কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াতে চাই। কৃষক ভাইদের অর্থনীতিকে মেরুদণ্ড আমরা মজবুত করে গড়ে তুলতে চাই, যাতে কৃষক ভাইরা তাদের কষ্ট থেকে বেরিয়ে আসতে পারেন। এবং এই জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা সরকার গঠনে, ইনশাআল্লাহ সরকার গঠনে সক্ষম হলে পরে আমরা বাংলাদেশের সকল কৃষক ভাইয়ের কাছে কৃষক কার্ড নামে একটি কার্ড পৌঁছে দিতে চাই। প্রিয় ভাই বোনেরা, যার মাধ্যমে কৃষক ভাইরা সরকারের পক্ষ থেকে কৃষক ভাইদের জন্য যে সকল সুযোগ সুবিধা থাকবে, বিনামূল্যে বীজ, বিনামূল্যে সার, বিনামূল্যে কীটনাশক ওষুধ সরাসরি আমরা কৃষক ভাইদের কাছে পৌঁছে দেব। শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে এই মুহূর্তে বাংলাদেশের, সারা বাংলাদেশে যত কৃষক আছে তার মধ্যে যাদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে, আমরা সেই কৃষি ঋণ সুদ সহ ইনশাআল্লাহ আমরা মওকুফ করার ব্যবস্থা করব। প্রিয় ভাই বোনেরা, এই এলাকার একটি বিশাল সমস্যা আছে। সেই সমস্যাটি শুধুমাত্র এই এলাকায় নয়। আজান হচ্ছে? আচ্ছা প্রিয় ভাই বোনেরা, আজান হচ্ছে, আমরা 1 মিনিট আজানের জন্য একটু বন্ধ রাখবো। এটিকে আজান না ওয়াজ হচ্ছে? ওয়াজ হচ্ছে? ও আচ্ছা, তাহলে কি বক্তব্য রাখবো? আচ্ছা ঠিক আছে। প্রিয় ভাই বোনেরা, এই এলাকায় যেরকম একটি সমস্যা আছে, সারা বাংলাদেশে এই সমস্যা আছে। কি সেই সমস্যা? সেই সমস্যাটা হচ্ছে বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণ, লক্ষ লক্ষ যুবক আছে যাদের কাছে শিক্ষার আলো আছে, কিন্তু সমস্যা হচ্ছে তাদের কর্মসংস্থানের সমস্যা রয়ে গেছে। তাদের হাতে কাজ নেই, তাদের হাতে কর্মসংস্থান নেই। প্রিয় ভাই বোনেরা,
আমরা বিএনপি পরিকল্পনা করে সিদ্ধান্ত গ্রহণ করেছি এই বাংলাদেশের তরুণ যুবকদেরকে, এই বাংলাদেশের তরুণদেরকে, এই ছেলে হোক মেয়ে হোক, তাদেরকে আমরা ভোকেশনাল শিক্ষা দিব, তাদেরকে আমরা আইটি শিক্ষা দিব, তাদেরকে আমরা বিভিন্ন টেকনিক্যাল শিক্ষা দিব এবং শিক্ষা দেওয়ার মাধ্যমে আমাদের তরুণ সমাজকে আমরা দক্ষ মানুষ হিসেবে, দক্ষ কারিগর, দক্ষ শ্রমিক হিসেবে আমরা তাদেরকে গড়ে তুলতে চাই এবং এই গড়ে তোলার মাধ্যমে তারা দেশে যেরকম ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির ব্যবস্থা করতে পারবে, ঠিক একইভাবে এই মানুষগুলো বিদেশেও কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। এবং আমরা জানি এখানেও বহু মানুষ আছেন যাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাইরা বিদেশে আছে এবং বহু মানুষকে আমরা দেখেছি যারা প্রবাসীরা বিদেশে যান, বিভিন্ন দেশে যান কর্মসংস্থানের ব্যবস্থা করে, তাদেরকে যাবার আগে অনেক সময় পরিবারের জমি ঘর বিক্রি করতে হয় যাবার অর্থ সংস্থান করার জন্য। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এখন থেকে ট্রেনিং পাওয়ার পরে যে সকল ভাইরা, আমাদের তরুণ যুবকরা, তরুণ সদস্যরা যারা বিদেশে যাবে, তাদেরকে যেন আর জমি বিক্রি করতে না হয় পরিবারের জমি, সেই জন্য তাদেরকে আমরা স্বল্প সুদে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করে দিব, যাতে করে সেই ঋণের টাকা ব্যবহার করে তারা বিদেশে যায় এবং পরবর্তীতে ধীরে ধীরে তার যে ইনকাম, সেই ইনকাম থেকে তারা ঋণের টাকা পরিশোধ করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের মানুষকে চিকিৎসা ব্যবস্থা পৌঁছে দিতে চাই তাদের ঘরে ঘরে, বিশেষ করে গ্রামগঞ্জ শহর সকল জায়গায় আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি সমগ্র বাংলাদেশে আমরা 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করব। এই স্বাস্থ্যকর্মীর লক্ষ্য বা উদ্দেশ্য কি? এই স্বাস্থ্যকর্মীর লক্ষ্য উদ্দেশ্য থাকবে বিশেষ করে সেটি শহরই হোক, বিশেষ করে সেটি গ্রামই হোক, আমাদের মা বোন যারা আছে, শিশুরা যারা আছে, অধিকাংশ সময় তাদের পক্ষে হাসপাতাল যাওয়া সম্ভব হয় না, চিকিৎসার সুবিধা নেওয়া সম্ভব হয় না। এই মানুষগুলো তাদের কাছে যাবে, যে সকল অসুখ বিসুখ ঘরে বসে চিকিৎসা দিয়ে ঠিক করে ফেলা যায়, মা বোনদেরকে, শিশুদেরকে তারা ঘরে বসে চিকিৎসা দিয়ে এই মানুষগুলোকে তারা সুস্থ করে তুলবে। এখন প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ সংক্ষেপে আমি আপনাদের সামনে আমাদের কর্ম পরিকল্পনাগুলো তুলে ধরলাম। একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা। একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের লক্ষ্য হচ্ছে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে দেশকে সঠিকভাবে পরিচালনা করা যখন দেশের মানুষ আমাদেরকে দায়িত্ব দেয়। সেই জন্যই আমরা আমাদের কর্ম পরিকল্পনা ঠিক করেছি। আপনাদেরকে আমি অনুরোধ করব, চিন্তা করে দেখুন, আপনারা চোখটা বন্ধ করে 1 মিনিটের জন্য চিন্তা করে দেখুন, এই মুহূর্তে যতগুলো রাজনৈতিক দল বাংলাদেশে আছে, বিএনপি ছাড়া আর কোনো রাজনৈতিক দল শিক্ষা সংক্রান্ত হোক, যুবকদের কর্মসংস্থানের ব্যাপারে হোক, কৃষক ভাইদেরকে সহযোগিতার ব্যাপারে হোক, মা বোনদেরকে স্বাবলম্বী করার ব্যাপারে হোক, কর্মসংস্থানে যুবক ভাইদের কর্মসংস্থানের ব্যাপারে হোক, কোনো ব্যাপারে কোনো পরিকল্পনা দিতে তারা সক্ষম হয়েছে কিনা? বিএনপি ছাড়া কেউ কোনো পরিকল্পনা, বিএনপি ছাড়া সঠিক পুঙ্খানুপুঙ্খ পরিকল্পনা আর কোনো রাজনৈতিক দল বাংলাদেশের জনগণের সামনে উপস্থাপন করতে পারে নাই। কারণ হচ্ছে একটাই, এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যাদের অভিজ্ঞতা আছে দেশ সঠিকভাবে পরিচালনা করা, যাদের অভিজ্ঞতা আছে দেশকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, যাদের অভিজ্ঞতা আছে কিভাবে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হয়। প্রিয় ভাই বোনেরা, সমগ্র বাংলাদেশে স্বৈরাচার সময় আমরা দেখেছি, এই মুহূর্তে আমরা দেখেছি আমাদের ধানের শীষের প্রার্থী ববি হাজ্জাদ একটু আগে এই এলাকার একটি তীব্র সমস্যার কথা বলেছেন, অনেকগুলো সমস্যার মধ্যে একটি সমস্যার কথা বলেছেন। আমরা চাই সেই সমস্যা শুধু ঢাকা 13 নয়, সেই সমস্যার সমাধান করতে আমরা চাই সমগ্র ঢাকা মহানগরীতে, সমগ্র বাংলাদেশে। কি সেটি? আমরা চাই এমন একটি পরিস্থিতি তৈরি করতে, এমন একটি দেশ তৈরি করতে যেখানে আমাদের মা বোনেরা সকাল হোক, দুপুর হোক, সন্ধ্যা হোক, রাত্রি হোক, দিনের যে কোনো সময় নিরাপদে চলাচল করতে পারবে। আমরা চাই এমন একটি নিশ্চিন্তে নিরাপদে চলাচল করতে পারবে। আমরা চাই আমাদের তরুণ যুবকরা, ভাইয়েরা, আমাদের মুরব্বীরা, তারা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যেটাই করুক, নিরাপদে নিশ্চিন্তে তারা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে পারবে। আমরা চাই এমন একটি বাংলাদেশ তৈরি করতে যেই বাংলাদেশে এলাকাবাসী সহ সমগ্র ঢাকাবাসী, সমগ্র দেশের মানুষ নিশ্চিন্তে রাত্রেবেলায় তার ঘরে নিশ্চিন্তে ঘুমোতে পারবে। আমরা সেই রকম একটি বাংলাদেশ তৈরি করতে চাই এবং সেই জন্যই
সেজন্যই আমরা আমাদের দলীয় ফোরামে সিদ্ধান্ত নিয়ে রেখেছি ইনশাল্লাহ 13 তারিখে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে 12 তারিখে নির্বাচনের পরে 13 তারিখে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠনে সক্ষম হলে সবচাইতে বেশি যেই জোরটি আমরা দিব সেটি হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য আইন শৃঙ্খলার ব্যবস্থা করা এবং রাস্তাঘাটের অবস্থা সবচাইতে নিরাপদ করা, মানুষ যাতে নির্বিঘ্নে নিরাপদে নিরাপত্তার সাথে চলাফেরা করতে পারে। কারণ আমরা জানি যেহেতু বিএনপির একমাত্র অভিজ্ঞতা আছে দেশ পরিচালনা করা, কোনো কর্মসূচি সফল করা সম্ভব না, কর্মসূচি জনগণের কাছে সুফল পৌঁছে দেওয়া সম্ভব না যতক্ষণ পর্যন্ত দেশের আইন শৃঙ্খলাকে কঠোর হস্তে দমন করা না যায়, যতক্ষণ পর্যন্ত দেশের আইন শৃঙ্খলাকে কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা না যায় ততক্ষণ পর্যন্ত কোনো পরিকল্পনায় সুফল বয়ে আনবে না। প্রিয় ভাই বোনেরা, আমরা একটি পরিকল্পনা গ্রহণ করেছি। ঢাকা শহর সহ ঢাকা 13 অধিবাসীরা সহ গ্রামগঞ্জের মানুষ প্রায় প্রত্যেকেই একটি কষ্টে ভোগে, সেটি হচ্ছে জলাবদ্ধতা। জলাবদ্ধতার কারণে বর্ষার মৌসুমে কখনো কোথাও অতিরিক্ত পানিতে রাস্তাঘাট সবকিছু ভেসে যায়, কারণ আমাদের খাল বিল নদী নালাগুলো সব বন্ধ হয়ে গেছে এবং ঠিক একইভাবে এই এলাকায় এই সমস্যাটি প্রকট হয়ে আছে। আজকে আমি আপনাদের সকলের সামনে আমি আমাদের ধানের শীষের প্রার্থী ববি হাজ্জাজকে বলে দিতে চাই যে ইনশাল্লাহ ববি হাজ্জাজ এই এলাকায় নির্বাচিত হলে, এই এলাকা থেকে জয়ী হলে এবং বিএনপি সরকার গঠন করলে পরে যেদিন বিএনপি সরকার গঠন করবে তারপর দিন থেকে আমাদের কাজ হবে এই এলাকার মানুষের জলবদ্ধতার সমস্যা দূর করা এবং যে যত বড় শক্তিশালী হোক না কেন সে যদি কোনো খাল বন্ধ করে মানুষের চলাচলের সমস্যা তৈরি করে থাকে, সে যদি কোনো খাল বন্ধ করে জলবদ্ধতার কারণ হয়ে থাকে তাহলে অবশ্যই সেখান থেকে তাকে সরিয়ে দিয়ে সেই খালকে পুনরুদ্ধার করা হবে যাতে এলাকার মানুষ জলবদ্ধতায় কষ্ট না পায়। এখন প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, আমি ঢাকা 17 থেকে নির্বাচন করছি। আমার এলাকায় বহু মানুষ আছেন যাদের সেখানে বিভিন্নভাবে থাকার সমস্যা আছে। কড়াইল বস্তি সহ ভাষানটেক সহ আপনারা এই নামগুলো শুনেছেন। আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি আমি ইনশাল্লাহ ঢাকা 17 থেকে নির্বাচিত হলে এবং বিএনপি সরকার গঠন করার সাথে সাথে আমি আমার এলাকার সেই মানুষদের জন্য যাদের থাকার অনিশ্চয়তা দেয় তাদের জন্য আমি দেশের আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে তাদেরকে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নিব। আমি জানি এই এলাকায় ঠিক একই ধরনের একটি সমস্যা রয়ে গিয়েছে। আজ আপনাদের সকলের সামনে আমি বলতে চাই ইনশাল্লাহ 12 তারিখে ববি হাজ্জাজ নির্বাচিত হওয়ার পরে 13 তারিখে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করার পরে এই এলাকায় ঠিক একই ধরনের মানুষ যারা আছেন তাদের এই থাকার সমস্যা যত দ্রুত সম্ভব ইনশাল্লাহ আমরা সমাধান করব। যেই সমস্যাগত 50 বছর যাবত এই মানুষগুলো কষ্ট পাচ্ছে যেই সমস্যার কারণে আমরা যত দ্রুত সম্ভব এই সমস্যার ইনশাল্লাহ বাচ্চারা এই সমস্যা আমরা ইনশাল্লাহ সমাধান করব। এখন প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে এতক্ষণ ধরে আমি আমার দলের পরিকল্পনা যা আমরা দেশ এবং দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য গ্রহণ করেছি তা আপনাদের সামনে সংক্ষেপে এতক্ষণে তুলে ধরলাম। এখন আমি আগেই বলেছি রাজনৈতিক দল হিসাবে আমি যদি আমার প্রতিপক্ষের গীবত গাইতাম আপনাদের সামনে তাহলে মানুষের কোনো উপকার হতো না এবং যেহেতু বিএনপি একমাত্র রাজনৈতিক দল যাদের অভিজ্ঞতা আছে দেশ পরিচালনা করা, যাদের অভিজ্ঞতা আছে রাষ্ট্রকে পুনর্গঠন করার, সেই জন্যই আমরা পরিকল্পনা নিয়েছি, সেই জন্যই আমরা কর্মসূচি নিয়েছি যা ইনশাল্লাহ আমরা সময় মতন বাস্তবায়ন করব। কিন্তু প্রিয় ভাই বোনেরা, এই বাস্তবায়ন যদি করতে হয়, এই কর্মসূচিগুলোকে যদি সফল করতে হয় আমাদের পক্ষে সম্ভব না। আজ আমরা এখানে ধানের শীষের সকল মানুষ আপনাদের সামনে হাজির হয়েছি
কিন্তু আমাদের সবচাইতে বড় শক্তি হচ্ছে এই বাংলাদেশের মানুষ, এই বাংলাদেশের জনগণ। কারণ আমরা বিশ্বাস করে জনগণই হচ্ছে আমাদের সকল শক্তির উৎস, রাজনৈতিক শক্তির উৎস। এবং সে কারণে প্রিয় ভাই বোনেরা, আমি আজ সেই জনগণের দ্বারে এসে উপনীত হয়েছি, সেই জনগণের কাছে এসে আমি উপনীত হয়েছি। আজকে আমি আমার পরিকল্পনা আপনাদের সামনে বলেছি যে আপনাদের জন্য, আপনাদের সন্তানদের জন্য, আপনাদের মা বোনদের জন্য, আপনাদের এলাকার মানুষের জন্য, সামগ্রিকভাবে দেশের জন্য, দেশের মানুষের জন্য কি আমাদের পরিকল্পনা। কিন্তু ভাইয়েরা, আমি একটু জানতে চাই 12 তারিখে আপনাদের কি পরিকল্পনা? বুঝি না, শুনি না। ধানের শেষ ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজ আমি আমার ছোট ভাই ববি হাজ্জাজের কাছে এই ধানের শেষ তুলে দিয়ে যাচ্ছি আনুষ্ঠানিকভাবে। ববি হাজ্জাজকে আপনারা 12 তারিখ পর্যন্ত দেখে রাখবেন। 12 তারিখে তাকে নির্বাচিত করার পরে ববি হাজ্জাজের দায়িত্ব হবে 13 তারিখ থেকে এই এলাকার মানুষ তাদের বিপদ আপদ এবং এলাকার সমস্যা তারা দেখেছেন, উনি দেখে রাখবেন। রাজি আপনারা? রাজি? চলবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তাহলে আসুন এই নির্বাচনী জনসভার শপথ হোক একটি, প্রতিজ্ঞা হোক একটি। কি সেটি? সেটি হচ্ছে আমাদেরকে জুলাই যোদ্ধা, মুক্তিযোদ্ধা সকলের সেই প্রত্যাশিত বাংলাদেশ আমাদেরকে গড়ে তুলতে হবে। এই যে আমার সামনে একজন পঙ্গু জুলাই যোদ্ধা বসে আছেন, এই মানুষগুলো জীবন দিতে নিয়েছিল, এই মানুষগুলো তাদের পঙ্গুত্ব বরণ করেছে, কিন্তু তাদের একটি আশা আছে, আকাঙ্ক্ষা আছে, প্রত্যাশা আছে একটি বাংলাদেশে। আমরা কি সেই বাংলাদেশ সকলে মিলে তৈরি করতে পারবো? তাহলে আসুন, কথা একটাই, কাজ একটাই। করব কাজ সবার আগে, করব কাজ সবার আগে, বাংলাদেশ। আসুন আমরা সেই বাংলাদেশ গঠনের কাজ শুরু করব ইনশাআল্লাহ 13 তারিখ থেকে। কে কে আছেন আমার সাথে? ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সামনে থেকে এই লোকগুলো একটু নামাইতে বলতে হলো। ওই মার্কা আছে, ওই তারিখ রহমানের মার্কা আছে, ওই ববি ভাইয়ের মার্কা আছে, ওই বাংলাদেশে কোনো মার্কা আছে, ওই সেই মার্কা এবার যাবে তারিখ রহমানের, যুব দলের, ছাত্র দলের, স্বেচ্ছাসেবকের ববি ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন। ববি ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন। জিয়ার সৈনিক। ভোট দিব কিসে? ভোট দিব কিসে? ভোট দিব কিসে? ভোট দিব কিসে? ভোট দিব কিসে?